13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে কমিশন। প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় পার্টিকেই। গণভোটের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনের দিনে গণভোট দাবি। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নিয়ে চাপ নেই প্রসিকিউশন। ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে শঙ্কিত নয় সরকার। ঢাকা থেকে আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ। কোন দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি এখনো। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের মাঠ পর্যায় থেকে বিভিন্ন স্তরে রদবদল ও পদায়ন শুরু করেছে সরকার এবং নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর জন্য আচরণ বিধিমালা চূড়ান্ত করে 13 নভেম্বর থেকে প্রতিদিন 6টি করে দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, জাতীয় পার্টির কোন গ্রুপ লাঙল নিয়ে নির্বাচন করবে সে বিষয়ে বিবাদমান অংশগুলোকে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিতর্কিত 3টি নির্বাচনের সঙ্গে জড়িত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক ও পুলিশের উচ্চ পদস্থ পদগুলোতে যাচাই বাছাই করে পরিবর্তন ও পদোন্নতি দেওয়া হচ্ছে। সম্প্রতি বিএনপি জামায়াত ও এনসিপির মাঠ নির্বাচন ও আইন শৃঙ্খলার বিষয়ে পরামর্শ নিয়ে ইসি মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যা যা করা প্রয়োজন প্রত্যেকটা কাজই করবে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে বিভিন্ন পোস্টে পদায়ন, বদলি এগুলো শুরু হয়েছে এবং এটি আমরা ইলেকশনের আগে এগুলো যেখানে যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমি অ্যাড্রেস করব এবং সরকারও এই কাজটি করছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, যতগুলো দল নিবন্ধিত আছে তাদের সবার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সংলাপ ও লাঙল প্রতীকে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির কয়েকটি অংশের আবেদনের প্রেক্ষিতে কমিশন বিবাদমান অংশগুলোকে সমাধানে আসার তাগিদ দেন। এখন নির্বাচনের জন্য ম্যান্ডেটরি হচ্ছে তার রেজিস্ট্রেশন দলীয়ভাবে, তার প্রতীক। এখন একটা দলের ভিতরে তাদের মধ্যে তাদের যে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের ধারাবাহিকতায় এই প্রতীক এবং দল যারা ওন করবে তারা ইলেকশন করবে। জোট করেও নিজস্ব দলের প্রতীকে দলগুলোর নির্বাচন, জামানত সহ বেশ কিছু সংশোধনের বিষয়ে নতুন করে কোনো কিছু যুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন ইসি আনোয়ারুল ইসলাম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। গুম জুলাই হত্যাযজ্ঞের মামলায় অভিযুক্ত সেনা সদস্যদের সেনা আইনে বিচারের সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই বিচার হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর MH তামিম। জুলাই অগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, 13 নভেম্বর শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় রায়ের তারিখ ধার্যকে কেন্দ্র করে কোনো চাপ বা উদ্বেগ নেই প্রসিকিউশনের। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের একই দিনে দেয়া লকডাউন কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয়, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো ধরনের কোনো আশঙ্কা নেই।
ঢাকা 10 আসনের ভোটার হতে আবেদন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ঢাকা থেকেই আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। জানিয়েছেন, ভবিষ্যতে ধানমন্ডি এলাকায় বসবাসের পরিকল্পনা রয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লার মুরাদপুর থেকে ভোটার তালিকা স্থানান্তর করার আবেদন প্রক্রিয়া শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আলোচনা সাপেক্ষে যে কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার। থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে, 2018 সাল 19 সালে এবং 2024 সালে, এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। 47তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হন। এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য 3 থেকে 6 মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র 40 দিন। আগামী 27 নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে। তবে এই সরকার পে স্কেলের সিদ্ধান্ত দিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। ইসলামী ব্যাংক থেকে 10.5 কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর্থিক ঋণ হিসেবে দুদকের সবচেয়ে বড় মামলা এটি। এজাহারে বলা হয়েছে, আত্মসাতের এই ঘটনার সাথে এস আলমের সাইফুল আলম, ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা সরাসরি জড়িত। তাদের যোগ সাজশে বিভিন্ন সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেওয়া হয় ঋণ নেওয়ার সময়। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম ট্রেডিং কোম্পানির নামে প্রায় 9,283 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করা হয়, যা বর্তমানে সুদ আসলে 10,479 কোটি 62 লাখ টাকায় দাঁড়িয়েছে। 522 ঘণ্টা অনশন করলেও আম জনতা পার্টির তারেক রহমানকে শর্ত পূরণ না করায় নিবন্ধন দেওয়া সম্ভব না। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ রোববার এমন মন্তব্য করেন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে অনশনরত তারেক রহমানের সঙ্গে দেখা করে বিভিন্ন দল এবং ব্যক্তিরা। ঢাকা 6 আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ইশরাক হোসেন এদিন দেখা করতে আসেন। তারেকের দলে নিবন্ধনের বিষয়টি পুনর্মূল্যায়নের সুপারিশ করেন। একই সঙ্গে আগের সরকারের আমলে নিবন্ধিত দলগুলোর বিষয়ে পুনর্নিরীক্ষা চালানোর আহ্বান জানিয়েছেন। পরে সচিব আখতার আহমেদ নির্ধারিত শর্ত পূরণ করে আবার আবেদন অথবা আপিল করার পরামর্শ দেন। তিনি বলেন, শর্ত পূরণ না করে অনশন চালানো হলেও নিবন্ধন দেওয়া সম্ভব নয়। নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয়। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন, পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারে। কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে, তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায়, যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা সহ 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে দুপুরে 5টি মামলায় আইভীকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি ASM আব্দুল মবিন এবং বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। গত বছরের 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় শেখ হাসিনা সহ 132 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। গত 9 মে আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শহীদ চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের সন্তান তপু রায়হান। সকালে জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান থেকে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলন থেকে দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক এজেন্ডা মুক্ত সত্যিকারের জনকল্যাণমুখী সৃজনশীল রাজনীতি শুরুর অঙ্গীকার করেন তিনি। বলেন, বিজয়ী হবার জন্য নয়, মানুষের সঙ্গে সংযোগ, তাদের সমস্যা সমাধান ও সবার অংশগ্রহণে এলাকার উন্নয়নে কাজ করতে আগ্রহী তিনি। পরাজিত হলে বিজয়ী প্রার্থীর সাথে কাজ করার প্রতিশ্রুতিও দেন তপু। একটি মানবতার সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাবার ছিল, আমি তা ধারণ করি। আমি অনেক ভেবেছি, আমার মনে হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে মানব কল্যাণমুখী রাজনীতি করা সম্ভব, এবং সেটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবার আমনের মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান 34 টাকায় কিনবে সরকার। এছাড়া সিদ্ধ চাল কিনবে 50 টাকা এবং আতপ চাল 49 টাকায়। সকালে সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেবে সরকার। সেলিম মালিকের রিপোর্ট। কৃষকের মাঠে আমনের সোনালি পাকা ধান। মৌসুমের শুরুতেই অনেকে ধান কেটে গোলা ভরতে শুরু করেছেন। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী 30 নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এবার 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। নভেম্বরের 18 তারিখ থেকে 20 তারিখ থেকে আমাদের প্রকিউরমেন্ট আমনটা শুরু হবে। 20 তারিখ থেকে আমরা করব। সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে। এদিকে বাজারে হঠাৎ করে কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, শিগগিরই দাম না কমলে দেয়া হবে আমদানির অনুমতি। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। 4-5 দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে, এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মরিকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি। ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 3000 আবেদন পড়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 151 বছরের পুরনো ঘড়ির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। ক্রিকেট ট্যুরিজমের অংশ সুরমা নদীর তীরবর্তী আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন করা হয়েছে আয়ারল্যান্ড সিরিজের শিরোপা ট্রফি। ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি। আগামী 11 নভেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচটি শুরু হবে 19 নভেম্বর থেকে মিরপুরে। বাংলাদেশের হকির নতুন ইতিহাস গড়ার পথে যুবারা।
ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের মধ্য দিয়ে প্রথমবারের মতো হকির কোনো পর্যায়ে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সীমিত প্রস্তুতি হলেও প্রথম বিশ্বকাপকেই স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক মেহরাব হোসেন সামিন। নিলয় মজুমদারের রিপোর্ট। জুম্মন লুসাই কিংবা রাসেল মাহমুদ জিমি, বাংলাদেশের হকির নক্ষত্রদেরও সুযোগ হয়নি বৈশ্বিক আসরে খেলার। বিশ্বকাপে খেলার স্বপ্নকে সত্যি করে তোলা অনূর্ধ্ব-21 হকি দলের সামনে তাই রোমাঞ্চের সঙ্গে অপেক্ষা করছে ইতিহাস ছোঁয়ার হাতছানি। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপে লাল সবুজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষ শক্তিশালী হলেও পারফরমেন্স দিয়েই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবো, সো এইখানে আমাদের যত বড় চ্যালেঞ্জ হোক, এখন আমরা এত বড় টেস্টে যে আসছি, সো আমি মনে করি যে আমাদের গ্রুপ পর্বে যারাই আসে না, অস্ট্রেলিয়া হোক, ফ্রান্স হোক, কোরিয়া হোক, তারা যতটাই হার্ড, সো তারাও যদি কোয়ালিফাই করে এখানে আসতে পারে, আমরাও কোয়ালিফাই করে গেছি, আমি মনে করবো যে না, তারা আমাদের থেকে শক্তিশালী থাকলেও আমাদের ফাইট করার অ্যাবিলিটিটা আছে। এদিকে গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ থাকায় লড়াইটা অসম হয়ে দাঁড়ালেও মাঠে সর্বোচ্চ টার্নিংরে দিতে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি। প্রতিপক্ষকে সম্মান করবে, কিন্তু এক মুহূর্তের জন্য তাদেরকে ভয় করবে না। মনে রাখবে, মাঠের লড়াই 11 বনাম 11। কত বড় দেশ, কত বড় স্ট্রং টিম সেটা না, তোমাদের মধ্যে বা তোমাদের সামর্থ্যের শেষ বিন্দু নিয়ে লড়বে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দলীয় সমন্বয়, টিম এফার্ট। মাঠের প্রতিটি সেকেন্ড সতীর্থকে বিশ্বাস করতে হবে এবং একে অপরের জন্য লড়তে হবে। বিশ্বকাপের প্রস্তুতি বলতে মালয়েশিয়ায় মাত্র 4টি ম্যাচ খেলেছেন মেহরাব হোসেন সামিনরা। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।